ভয়েস বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ এবং আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। মোস্তফা ফিরোজ, ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার। তিনি আরও অনেক কথা বলেছেন। মোস্তফা ফিরোজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ঘিরে থাকতেন তাদের অনেকেই কেউ বলতেন, আপনি আজীবন থেকে যান। আপনি শুনেছেন নিশ্চয়ই সেসব কথা। এমন মন্তব্যে মনে হতো সাবেক প্রধানমন্ত্রী খুশিই হতেন। ক্ষমতায় থাকলে মানুষ কি আসলে এই ধরনের মন্তব্যগুলি শুনতে, মনে রাখতে, গুরুত্ব দিতে পছন্দ করেন কিনা? আসলে প্রশ্ন যেটা মেহেদী হাসান করেছেন তার অন্য একটা প্রশ্নের জবাব দিতে যে তিনি এইভাবে বলেছেন, শুধু যদি বক্তব্যটা যদি ধরা হয় তাহলে এক ধরনের মনে হতে পারে যে এক ধরনের ভেতরে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আর এই কথাটা শুনলে আমাদের কেন মনে হয়, যেহেতু শেখ হাসিনা বারবার বলতেন বিকল্পকে আপনাদের বিকল্পকে, ঐক্যফ্রন্ট ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী কে হবে, তার মানে প্রধানমন্ত্রীরও কোনো বিকল্প নেই, ওনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। যার কারণে তার ভেতরে একটা লম্বা সময় থাকতে একটা মানে ধারণা জন্মেছে যে আজীবন আমি থাকবো। দলের নেতাকর্মীরাও মনে করতেন এবং সবাই মনে করতেন, বস্তুত বিরোধী দলের সবাই মনে করতেন যে আমৃত্যু শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তাকে নড়ানো যাবে না। তো এখানে বলা হচ্ছিল যে নেপালে 6 মাস, এখানে 18 মাস লাগছে কেন। তখন বলছে যে আমরা, ডক্টর ইউনূসের উত্তর ছিলই যে আমরা যখন আসলাম তখন আমাদেরকে তো কেউ মেয়াদ ঠিক করে দেয়নি, আমাদের সামনে তখন ছিল সংস্কার, বিচার এবং অন্যান্য বিষয়গুলি, সুশাসন, এই বিষয়গুলি। তো তখন আবার বলছেন যে এমনও তো ছিল, কেউ বলছেন যে আরও লম্বা সময় থাকেন। তার মানে এই সরকার ঠিক কত লম্বা সময় ধরে থাকবে এইটা ধারণাটা উনি করতে পারেননি, কারণ একটা অভ্যুত্থান এবং বাস্তবতায় এর কিছু দায় কিন্তু আবার রাজনৈতিক দলগুলোরও আছে। রাজনৈতিক দলগুলো কিন্তু কখনোই বলেনি একসাথে বসে যে ঠিক আছে অন্তর্বর্তী সরকার আসুক, এই ফরম্যাট আমরা মেনে নিচ্ছি, কিন্তু 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটাও বলেনি। এটাও সত্য কথা। তো তখন মনে হচ্ছিল যে সংস্কার করুক, আমরা হাসিনার হাত থেকে বাঁচছি, এটাই বড় মানে বাঁচা, মানে আর আমরা ক্ষমতায় যাব কবে এইটা হয়নি। কিছুদিনের মধ্যে যখন নাকি অন্তর্বর্তী সরকার অনেকটা রেগুলার সরকারের মতন ফাংশন করা শুরু হলো, তখন তাদের মধ্যে মাথায় আসলো যে আরে এটা কী হলো, এটা তো দেখি অনেক দিন থাকার ধান্দা করতেছে বা পায়তারা করতেছে, আমরা কবে যাব ক্ষমতায়। এবং যখন নাকি প্রশাসন, পুলিশ নিয়ে ভাগাভাগি শুরু করলো, কামড়াকামড়ি, এইটাতে তারা সময় ব্যয় করছে। তারা একটা রাজনৈতিক দলগুলো একটা ফাঁদে পড়ছে, বা অন্তর্বর্তী সরকারকে মানে খুব নিষ্ঠুরভাবে বলতে হয় একটা সুযোগ করে দিছে যে আপনারা রিল্যাক্স, আপনারা কাটেন। দেখবেন যে অনেকগুলো ছোটোখাটো সেমিনার, সিম্পোজিয়াম দেশের বাইরে হচ্ছে, চলে যাচ্ছে, কেউ ব্রাজিলে যাচ্ছে, কেউ মরক্কো যাচ্ছে, এমন সব দেশে যাচ্ছে। এগুলি তো করার কথা না। অন্তর্বর্তী সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা তো লিমিটেড সময়, খুব জরুরি কাজগুলি করার কথা। আপনার কথা থেকেই বলি, আবার প্রধান উপদেষ্টা সেই সাক্ষাৎকারেই বলেছেন আমাদের কতদিন থাকতে হবে তা কেউ নির্ধারণ করে দেয়নি, বলেছেন আমরা কতদিন থাকবো সেটা আমাদের সিদ্ধান্ত। এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা শুরুতে নির্ধারণ না হওয়াতেই কি এমন, মানে আজকে যে কথা বা আজকের যে পরিস্থিতি সেটাই কি কারণ কিনা, বা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেবে তারা কতদিন থাকবে, আসলেই কি তাই? আরেকটা বিষয় নিশ্চয়ই মাহফুজ আলমের ওই কথা, উপদেষ্টা মাহফুজ আলমের ওই কথাটা আপনার মনে আছে যে বিএনপি নিয়েছে 10টা, জামাত নিয়েছে 3টা, ভাগাভাগি যখন শেষ তখন একটা পর্যায়ে এসে মনে হলো যে নির্বাচন কবে, যেটার ইঙ্গিত আপনিও দিয়েছেন যে আমরা কবে ক্ষমতায় যাব। এক্স্যাক্টলি। আসলে মানে শুরুতেই অন্তর্বর্তী সরকার, দেখেন ডক্টর ইউনূসের প্রথম ভাষণ সম্ভবত উনি বলছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ পেশায় সন্তুষ্ট। এখানে একটা মেয়াদ দরকার ছিল। ওই যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, এইটা মানে এইটা একটা ভেগ টার্ম। প্রথমেই যেহেতু ওনারা মানে সবাই টেকনোক্র্যাট, সবাই মানে সুশীল সমাজের প্রতিনিধি, ওনারা রাজনীতির প্রতিনিধি না, ওনাদের ডাইরেক্ট তৃণমূল পর্যায়ে কোনো রাজনৈতিক শক্তি নেই যে ওনাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করবে বা টিকায় রাখার জন্য কেউ কাজ করতো। যদি মানে ছাত্ররা যদি ওই ছাত্রদের অবস্থায় থাকতো, তারা যদি দল না করতো, তাহলে হয়তো একটা শক্তি হিসাবে তারা সমস্ত জায়গায় এই সরকারকে সাপোর্ট দিতে পারতো। এখন প্রথমে এটা ইউনূস সরকারেরই দায়িত্ব ছিল যে তাদের নিজেদের মেয়াদ ঠিক করা। আচ্ছা, একে কি সুশীলা কার্তিকে কেউ চাপ দিছে যে আপনার প্রথম দিনেই কিন্তু ঘোষণা করতে হবে যে আপনার 5ই মার্চ নির্বাচন দিতে হবে? না, কেউ দেয়নি। কিন্তু উনি বুঝতে পারছেন যে এই ধরনের গভর্নমেন্ট দিয়ে বেশি দিন চলা যায় না, চলা উচিতও না, চলতে গেলেই ঝামেলা হবে, সমস্যা হবে। এইটা আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বুঝতে পারেনি। তখন একটা আবেগ ছিল, ওই যে আবেগ সবারই ছিল, অন্য রাজনৈতিক দলগুলোরও তো দায়িত্ব ছিল, যারা ম্যাচিউর, তারা কেন বললো না যে ইউনূস সরকারকে আপনি কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন? এই কথা কিন্তু বলেনি, এটা সত্য। তখন তারা হাফ ছেড়ে পাচ্ছে যে বাবা
হাসিনা তো গেছে, আমরা এখন মুক্ত ফ্রি, এখন আমরা একটু ঘুমাই টুমাই, তারপরে দেখা যাবে কি হয়। জি, মোস্তফা এই ফিরোজ, করতে যেই সমস্যাটা এখন মনে হয় বোঝা যাচ্ছে সেই আবেগ আর বাস্তবতার মধ্যে একটু হলেও তফাৎ আছে। ফয়েজ আহমদ, জাতিসংঘের মানে সাধারণ অধিবেশনে গিয়ে যে বক্তব্য রেখেছেন, মেহেদী হাসানকে যে ইন্টারভিউটা দিয়েছেন, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা তো চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। বলেছেন অনেকেই নাকি তাকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেটাই এখন প্রশ্ন। তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছেন। রাজনীতিবিদদের মধ্যে নির্বাচন নিয়ে সংখ্যা বাড়িয়েছেন প্রধান উপদেষ্টা, তিনি কি সেটা জানেন? জি, আপনাকে ধন্যবাদ। ইটস এ সিরিয়াসলি ব্যাড এক্সাম্পল অফ জার্নালিজম, ব্যাড জার্নালিজম। মোস্তফা ফিরোজ ভাই ইঙ্গিত করেছেন, জনাব মেহেদী হাসান যে ইন্টারভিউ প্রফেসর ইউনূসের করেছেন, সেখানে তিনি প্রশ্ন করেছেন যে আপনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিচ্ছেন, আরও 6 মাস সময় আছে, সেই নির্বাচনের জন্য 6 মাস সময় প্রয়োজন কিনা অনেকে সেই প্রশ্ন তোলেন। সেটাকে রেসপন্স করে প্রফেসর ইউনূস বলেছেন, অনেকে বলেন যে আপনি আরও থাকেন, আরও 5 বছর থাকেন, আরও 50 বছর থাকেন, আরও 10 বছর থাকেন, এরকম বলে। সেগুলি অনেক 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 কিছু বলে, আমরা সেটা শুনছি না। আমরা যেটা পারছি, আমাদের যেটা সাধ্য আছে, আমরা যেটা করতে চাই, আমরা সেটা করছি। এটা হচ্ছে পুরো সেন্টেন্স। আমি আপনাকে যেটা বললাম, আমি আপনাকে বলার পরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কোনো আগামী নির্বাচন নিয়ে এই বাক্য থেকে অন্তত কোনো অনিশ্চয়তার গন্ধ পান কিনা? না, পুরো ইন্টারভিউটা দেখেন। আনফরচুনেটলি যেটা সোশ্যাল মিডিয়া, আপনি যে ব্যাড জার্নালিজম বলছেন, কোনটাকে বলেছেন? মেহেদী হাসানের ইন্টারভিউ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রাজ্ঞ সাংবাদিক, আপনি বলেন এটা ব্যাড এক্সাম্পল কিনা? প্রশ্নটা শেষ করি। মেহেদী হাসানের ইন্টারভিউটা নিশ্চয়ই আপনি ব্যাড এক্সাম্পল বলছেন না, তার ইন্টারভিউতে পুরো পরিষ্কার কি বলা হয়েছে। আমি মেহেদী হাসানের সমস্যা আপনি কোথায় সেই হলো? ইন্টারভিউটার একটা উত্তরের যেখানে যেই অংশটুকু কার্ড আকারে চেপে দিলে জনমনে কনফিউশন, দেখেন কনফিউশনের মাত্রাটা কোন পর্যায়ে গেছে, এই কনফিউশন ধরে পলিটিক্যাল পার্টিকে আমরা স্টেটমেন্ট দিতে দেখেছি। এখন আমি বলতে পারি যে আপনি একজন রাজনৈতিক নেতা, আপনার তো দায়িত্ব ছিল পুরো জিনিসটা পড়ে বুঝে তারপরে কমেন্ট করা, সেটা আমি বলতে পারি। আরেকজন পলিটিশিয়ান আপনি মাত্র বললেন এটা কমেন্ট করছেন। এখন আমাদের একটা ব্যাড জার্নালিজমের কারণে আমরা একটা খণ্ডিত অংশ পলিটিশিয়ানদের হাতে তুলে দিলাম, মানুষ কমেন্ট করতে শুরু করলো। দেখেন আমি আপনাকে যেটা বললাম, এখানে আমার তো 5 পাতার হবে। ফয়েজ আহমদ, আপনিও সাংবাদিক, আপনি জানেন দ্যাট ইজ নট হেডলাইন, দ্যাট ইজ নট হেডলাইন। আপনার যদি হেডলাইন 5 পাতার না, আপনি হেডলাইন দিয়ে যদি সঠিক তথ্যকে রিপ্রেজেন্ট করতে না পারেন, আপনি আমাকে জার্নালিজমের কথা বলেছেন তো, আমি শেষ করি। যেই হেডলাইন দিয়ে, হেডলাইন, আপনি যেহেতু হেডলাইনের প্রশ্নটা তুললেন, ওটা ফটোকার্ড হেডলাইন ছিল না, হোয়াটএভার, তারপর আপনি যখন হেডলাইন বললেন, যেই হেডলাইন দিয়ে আপনি বার্তাটাকে, মেসেজটাকে রংলি রিপ্রেজেন্ট করবেন, এটা আপনার সিরিয়াস ব্যর্থতা জার্নালিজমে, যে আপনি হেডলাইন ঠিক করতে পারেন না। জার্নালিজম একটা হেডলাইন সেট করতে পারার যোগ্যতা কিন্তু অনেক বড় যোগ্যতা। সুতরাং আমি ওই টেকনিক্যাল, ওই গ্রামাটিক্যাল আলোচনায় যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলছি যে আপনি শুধুমাত্র আপনার মুখরোচক, আপা এটা মানেন তো যে আপনার টকশো থেকেও কেটে কেটে অনেক অংশ ছাড়া হয় রিলস আকারে। কেন ছাড়া হয়? ক্লিক বাইটস। হ্যাঁ, কদিন আগে দেখছিলাম আপনি আমেরিকা চলে যাচ্ছেন সব পরিবারে, এই ফেসবুকে দেখছিলাম, ক্লিক বাইটস, নাথিং। সুতরাং এই ক্লিক বাইটসের কবলে যখন রাজনীতি পড়ে, তখন জয়নাল আবদিন ফারুকের মতো একজন বিজ্ঞ পলিটিশিয়ান কমেন্ট করে বসেন, একটা পলিটিক্যাল পার্টি স্টেটমেন্ট দিয়ে বসেন, অনেকগুলি পলিটিক্যাল পার্টি কথা বলেছেন এটা নিয়ে, কিন্তু কি পুরো সেন্টেন্সটা কি, এটা আমরা পলিটিশিয়ানদের হাতে দেই নাই। এটা একটা ব্যাড জার্নালিজম নয় কি? যে আপনি পুরো বিভ্রান্ত করছেন, মানে মানুষকে বোঝাচ্ছেন যে প্রফেসর নিউজ বলছে যে তাকে আরো 5 বছর 50 বছর না গেলে কি হয়, এটা সে বলছে, সেটা তো বলেনি। সে বরঞ্চ তার জোর দিচ্ছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে প্রথমার্ধেই যে নির্বাচনটা হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকে অনেক কথা বলছে, কেউ বলছে যে আরো আগে হয়ে যেতে পারে, কেউ বলছে আরো না হলে অসুবিধা কি হয়, সেটাকে আমরা পাত্তা দিচ্ছি না, বরঞ্চ আমাদের লক্ষ্যে আমরা স্থির। সেই জায়গাটা বলতে গিয়ে, সেই জায়গাটা বলার পরে যদি আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, পলিটিশিয়ানরা দেখে থাকেন, তাহলে এটা রাজনীতি এবং একই সঙ্গে আমি বলবো জার্নালিজম ফেল করেছে। এই দুইটা কথার মধ্যে আপনি কোনো তফাৎ দেখেন কিনা? ওই ইন্টারভিউ থেকে এই কথা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি বলছি। প্রধান উপদেষ্টা মেহেদী হাসানকে যেটা বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত, যে কোনো সময়ে কার্যক্রম চালু হতে পারে। এরপর মেহেদী হাসান পাল্টা প্রশ্ন করেন, আপনি বলতে চাচ্ছেন আপনি স্থগিতাদেশ তুলে নিতে পারেন? জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন স্থগিতাদেশ তুলে নেওয়া একটা সম্ভাবনা, মানে দেয়ার ইজ এ পসিবিলিটি। আমি বলছি আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন, যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী নাকি অস্থায়ী এই ধরনের প্রশ্ন থাকে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দুজনের কথার মধ্যে কোনো অমিল দেখাটা কি অস্বাভাবিক? না, অমিল নেই, টেকনিক্যালি কোনো অমিল নেই, বুঝতে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় প্রবলেম হতে পারে, এটা কোনো অসুবিধা না। প্রফেসর ইউনূস যেটা বলেছেন, সাসপেন্ড মানে কি, আমরা ধরেন ইংরেজিতে শব্দটা যখন সাসপেন্ড,
আর বাংলাতে আমরা আবার এটাকে সাসপেন্ডের বাংলা করি সাময়িকভাবে স্থগিত। স্থগিত মিন্স সাময়িক, সাসপেন্ড মানে সাসপেন্ড মানে কিন্তু এটা বন্ধ না, ব্যান না। সাসপেন্ড যে কোনো জিনিস এটা ইমিডিয়েটলি, কারণ খেলার সময় হয় না বৃষ্টির কারণে ম্যাচ সাসপেন্ড হয়েছে, সাসপেন্ড হওয়া মানে কিন্তু বাতিল হয়ে যাওয়া না, বাতিল জিনিস বাতিল, এই ম্যাচ পরিত্যক্ত। সাসপেন্ড হওয়া মানে এটা আবার শুরু হতে পারে, অপেক্ষা করে ওয়েদার দেখে। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমের যে সাসপেনশন সেটা একটা পার্টিকুলার পয়েন্টে বিচার চলাকালীন পর্যন্ত, তার মানে কি বিচার কবে শেষ হয়ে যাবে, বিচার আওয়ামী লীগের বিচার কবে শেষ, এটা চিফ অ্যাডভাইজার জানেন না, তো এটা জানে কোর্ট। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে স্থগিতাদেশ সেটা যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। এই সময়টা কি সেটা রিলেটেড টু দ্য যেই প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, স্থগিত হয়েছিল, সেই প্রজ্ঞাপনই তো বলে দিচ্ছে এটা বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত। আর প্রফেসর আসিফ নজরুল যেটা বলছেন সেটা উনি ওটাকেই ব্যাখ্যা করেছেন, উনি ওনার জায়গাটা বলছেন যে আমার যা ধারণা, উনি একজন আইনের শিক্ষক, উনি আইন মন্ত্রণালয় চালান, উনি কোর্ট কাছারির সঙ্গে সম্পৃক্ত, উনি বলছেন আমার যা ধারণা, উনি হয়তো বিচারের গতি বা বাস্তবতা যেটা দেখছেন তার আলোকে মনে করছেন না যেটা নির্বাচনের আগে হওয়া সম্ভব। সুতরাং এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এটাও হচ্ছে ওইরকম যে আমি বুঝতে হুট করে এরকম বুঝছি কিনা যে আওয়ামী লীগের, এখানেও দেখেন আপনি যে পুরো জায়গাটা যায়নি, ওই অতটুকু গেছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নিয়ে, এরকমই হয়েছে তো হেডলাইন তুলে নিয়ে হতে পারে, চিফ অ্যাডভাইজার এটা বলেছেন। সুতরাং পুরো সেন্টেন্সের মধ্যে আমি এরকম কোনো বড় ঝামেলা দেখি না যেটার সঙ্গে জনাব আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে, বরঞ্চ প্রজ্ঞাপনের সঙ্গে, যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের সঙ্গে ওনাদের দুজনের কারোর বক্তব্যের কোনো পার্থক্য নেই। মোস্তফা ফিরোজ, কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন কিছুক্ষণ আগে আপনি যে কথাটা বলছিলেন যে কিছু তরুণ ছাত্রদের মন্ত্রণালয়ে নিয়েছেন, এজন্য অভিনন্দন, কিন্তু মন্ত্রণালয়ে তারা চালাতে পারেনি। তরুণরা দেশ চালাবে এটাই তো স্বপ্ন, কিন্তু তরুণদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে কারণ শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে। তরুণদের মন্ত্রণালয় চালাতে দেয়া কি তবে ভুল সিদ্ধান্ত ছিল কিনা, আপনি কি মনে করেন? তার মতামতের সাথে একমত দ্বিমত কোনটা পোষণ করেন? না, পুরোটাই তো একটা মানে ভুল, তো বিশাল একটা ভুল। ছাত্ররা ডাইরেক্ট কেন, এটা তো শুধু তরুণ না, এটা একেবারেই বলা যায় যে ছাত্র। কারণ আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নর্থ সাউথে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিতে দেখলাম, তার মানে স্টুডেন্ট একটা মিনিস্ট্রির প্রধান হয় কী করে, মিনিস্ট্রি চালায় কী করে, তাও একাধিক গুরুত্বপূর্ণ, মানে স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়। এবং তার মধ্যে ভুলটা দেখলাম তো যে কুমিল্লা জেলার জন্য 2400 বা 300 একটা জেলার জন্য বরাদ্দ, তার নিজের নির্বাচনী এলাকার জন্য প্রায় 350 কোটি, আবার হাসনাত আব্দুল্লাহ প্রায় 250 কোটি টাকা। তো এটার ব্যাখ্যা কি, জবাব কি আজ পর্যন্ত? এই যে যখন কি প্রথম আলোতে বিশাল করে নিউজটা আসলো তার কোনো ব্যাখ্যা দিয়েছে? এটা তো সিরিয়াস একটা এটা তো পলিটিক্যাল, যারা রাজনীতি করেন, রাজনৈতিক মিনিস্ট্রি যারা চালান, তারা এই সমস্ত করেন তার নিজের জেলার জন্য। এরা আগে তাজুল ইসলামও তো কুমিল্লার ছিল, কুমিল্লাই করলো, তো আবারও করলো। তো এখানেই তো বৈষম্য। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যখন নাকি নিজেরা গেল, তারাই তো বৈষম্য তৈরি করলো। তার মানে সেই ম্যাচুরিটিটা তাদের নাই, এবং তারা সেখানে থেকে তারা তাদের দলীয় রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে। তার সাথে ওয়াহিদুদ্দিন মাহমুদ বা অন্য উপদেষ্টাদের দেখবেন ওনারা তাদের এলাকায় যান না, আর এনারা নিয়মিতভাবে এলাকায় যায়। তো এটা তো হইতে পারে না, একটা অন্তর্বর্তী সরকার থাকবে নিউট্রাল, কিন্তু এখানে একটা অংশ পুরো পলিটিক্যাল আর একটা অংশ একদম নন পলিটিক্যাল, এটা তো হইতে পারে না, এটা তো গোজামি। এখানেই হচ্ছে ডক্টর ইউনূসের সরকার পরিচালনার সবচেয়ে ব্যর্থতা, সবচেয়ে বড় দুর্বলতা, যে উনি একটা মিনিস্ট্রিটাকে, তার ক্যাবিনেটটাকে একটা স্রোতে গাঁথলো না। আমি আসিফ সজীব ভুঁইয়াকে যেমনভাবে দেখবো তেমনভাবে দেখবো আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তাদের আচরণে, বলনে, চয়নে কোনো কোনো ক্ষেত্রে সরকারকে দায়ী করছেন যে এই জবাব দিতে হবে। যখন কি এর উপর হামলা হলো নূরের উপর, যে এটা সরকারের জন্য দায়ী বা রেসপন্সিবল, তো সরকার দায়ী, তাহলে আপনি কি? আপনিও তো সরকারের পার্ট। তো এইসব মিলায় মানে দেখেন তরুণরা মিনিস্ট্রি চালাচ্ছে, এমন কি উদাহরণ তৈরি করছে কই? মানে গত 1 বছরের মধ্যে একটা কি কোনো নজির স্থাপন করছে? মানে এই ছাত্রদের কোনো নজির তো দেখা যাচ্ছে না। কোথায় মানে চুরি ডাকাতি কত হলো, কি কি অনিয়ম হলো, তা না, বরং অনিয়মের তারা নিজেদের জড়িত হওয়ার, আশপাশে সবাই জড়িত হওয়ার অনেক রকম উদাহরণ আসছে। যত আলোচনা হচ্ছে স্থানীয় সরকার নিয়ে, কম অবশ্য হচ্ছে তথ্য মন্ত্রণালয়। আমি মনে করবো যে তথ্য উপদেষ্টা সেই তুলনায় যথেষ্ট ম্যাচিউর, কিন্তু সামগ্রিকভাবে একটা সরকারের পলিসি ছিল যে আমি ছাত্ররা গণঅভ্যুত্থান করছে, আমি কতটুকু পর্যন্ত তাদেরকে আমি সাথে নেব, কতটুকু পর্যন্ত নেব না। আজকে দেখেন সার্বজনীন যে একটা চরিত্র ছিল ছাত্রদের, সেই গণঅভ্যুত্থানে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, এখনও করি, কিন্তু যারা এই দায়িত্ব নিল এবং রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু আলটিমেটলি বিচ্ছিন্ন হয়ে গেল। এখন কিন্তু তাদের সঙ্গে কোনো জনস্রোত নেই, তারা এখন জোট টোট করে নিজেদেরকে ফোকাস করার চেষ্টা করতেছে। সুতরাং একদম শুরু থেকেই কিন্তু ভুল
যে রাজনীতিকদের হাতে চালাতে হবে। আমি তো এই জন্য বলি যে শুরু থেকেই সময়টা বেঁধে দিয়ে টার্গেট করে একদম অমুক দিন 2 বছর পরে নির্বাচন হোক সেই ডেটটা ফিক্সড করে কাজ করা উচিত ছিল। শুরু থেকে যে ভুল, সেই ভুলের সাথে একটার পর ভুল কিন্তু যুক্ত হচ্ছে যে ছাত্ররা তাদের ছাত্রত্ব বাদ দিয়ে তারা মিনিস্ট্রি করতে গেল। ওটা করার ফলে দেখেন কত তরুণ চাঁদাবাজির মধ্যে জড়ায় গেল। এখন ছাত্ররা মনে করছে আচ্ছা পড়াশোনা বেশি না করলেই তো চলে, তার চেয়ে আমরা ক্ষমতা, পাওয়ার, পলিটিক্স করব। বাংলাদেশের রাজনীতির চরিত্র আমরা জানি যে কি, এখনো পর্যন্ত সেই আদর্শিক মানে চর্চা যেহেতু নাই, ফলে ওই প্রচলিত এই আশঙ্কাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস করছিলেন, যে তিনি বলছিলেন যে এরা যখন নাকি দল করবে তখন আমার ভয় যে প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে না যায়। ঠিক তাই কিন্তু হয়েছে। এই ম্যাচুরিটিটা দিয়ে কিন্তু উনি বুঝতে পারছেন এবং আমরাও শঙ্কা করছিলাম, যা ঠিক তাই হয়েছে। কিন্তু এটা একেবারেই ভুল সিদ্ধান্ত হয়েছে মিনিস্ট্রির দায়িত্ব নিয়ে। বরং তারা তাদের যে অভ্যুত্থানের চেতনার দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে যদি তারা পাড়া মহল্লায় সমস্ত তৃণমূলে ছড়ায় যেত, তাহলে চাঁদাবাজি বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো, সবাইকে মিলে একটা দেশ পুনর্গঠনের একটা কাজ করতে পারত। তরুণদের যে রাজনৈতিক দল এনসিপির প্রতীক নিয়ে আসলে কোনটা নিবে না এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা কি বলবো, এক ধরনের চলছে। তো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা তিনি করবেন না। এর আগে শাপলা প্রতীক চেয়েও নাগরিক ঐক্য পায়নি এবং মান্না সাহেবের এই যে কথাটা যে শাপলা পেতে চাইলে এনসিপিকে মানে এনসিপির এগেইনস্টে তার কোনো কমপ্লেইন থাকবে না, এই স্টেটমেন্ট কি আসলে তাদেরকে শাপলা পেতে সাহায্য করবে কিনা? যদিও ইসি যে 50টা প্রতীক দিয়েছে সেখানে কোথাও আসলে শাপলা নেই। দেখেন, ইসি তো একটা আইন কানুনের মধ্য দিয়ে চলে। যখন কি ভেটিং করে আইন মন্ত্রণালয় থেকে আসছে, সেখানেও কিন্তু শাপলা ছিল না। ফলে ইসি মানে তাদের প্রতি মাহমুদুর রহমান মান্নার একটা ব্যক্তিগত আমাদেরও সহানুভূতি আছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি কি আছে দিলে ক্ষতি কি, কিন্তু রাষ্ট্রের কিছু আইন কানুন আছে। এটা যেহেতু জাতীয় প্রতীক ধরা হয় নানান কারণেই, সেটা যেমন নাগরিক ঐক্যকে দেওয়া হয়নি, সেই কারণে হয়তো দেওয়া হচ্ছে না। এটা নিয়ে মানে খুব ধরে বসে থাকার তো কোনো কারণ, এটা তো কোনো প্রতিষ্ঠিত প্রতীক না, এটা তো দাড়িপাল্লা না, নৌকা না, বা ধানের শীষ না। তো এটা নিয়ে কেন এনসিপির মধ্যে এত উত্তেজনা যে এটা দিতেই হবে, এটা দিলে কি হবে? আবার ইঙ্গিত করছে যে এটা দিলে নাকি ধানের শীষ ক্ষতিগ্রস্ত হবে। ধানের শীষের সাথে শাপলার কি মিল, আমি তো এটাও বুঝলাম না। তো মাহমুদুর রহমান মান্না হয়তো মানে তার স্বভাব সুলভ যেটা উদারতার পরিচয় দিয়েছে, আর নির্বাচন কমিশন তো আর সেটা পারে না, সেটা তো সে আইন কানুন বিধি দ্বারা পরিচালিত হয়। সুতরাং সেই কারণে সে তার অবস্থানে স্ট্রিক্ট আছে। জি ফয়েজ আহমদ, বলছিলাম কবি ও চিন্তক ফরহাদ মজহারের কথা। তিনি ওই যে সেমিনার থেকে আমি তার বক্তব্যটা তুলে ধরেছি, সেখানে তিনি আরও বলেছেন কিন্তু তিনি মানে ডক্টর ইউনূস গণ অভ্যুত্থানের অভিপ্রায় বোঝেননি। এখন তিনি যে জায়গায় গিয়েছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। তার প্রথম ভুল, তিনি এসেই তরুণ শিক্ষার্থীদের মাস্টারমাইন্ড বলে পরিচয় করেছেন, কিন্তু গণ অভ্যুত্থানের সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়। সবাই মিলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তিনি যেটা বলেছেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি কথাগুলো, যে আমরা অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, আপনার যেন রাজনীতি কাকে বলে এটা বোঝেন, আইন কাকে বলে বোঝেন, কারণ রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো না। রাষ্ট্র আর গ্রামীণ ব্যাংকের তফাৎ নিশ্চয়ই বোঝেন প্রধান উপদেষ্টা। বোঝেন তো ফয়েজ আহমদ? আমি জানি না আসলে বোঝেন কি। বিষয়টা হচ্ছে যে আপনি জনাব ফরহাদ মজহারের যে আলোচনার একটি অংশ ধরে আলোচনা, খুব তাত্ত্বিক আলোচনা, মানে তত্ত্বের দিক থেকে জনাব ফরহাদ মজহার অনেক উপরে। ওনার তাত্ত্বিক অবস্থা নিয়ে বিশ্লেষণ করার জ্ঞানগত যোগ্যতা আমার ব্যক্তিগত নেই। তবে সরকার উনি বোঝেন কিনা, সরকার চালাতে পারেন কিনা, গ্রামীণ চালানো আর সরকার চালানো এক নয়, এরকম নানান আলোচনা দেখি। আমরা তো আসলে সরকার নানানজনকে চালাতে দেখেছি, তাই না? তো এখনো তো বাংলাদেশের সরকার চালানোর জন্য সবচেয়ে আইডিয়াল যদি বলা হয়, সবচেয়ে বেশি যিনি সাকসেসফুল বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি সরকার চালানোর আগে অন্য কোনো সরকার চালিয়ে আসেননি। আবার বিএনপির মহাসচিব নিউ ইয়র্কে বসে একটা প্রোগ্রামে বলেছেন তিনি প্রফেসর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। আমি যেহেতু সরকারের চাকরি করি আমি এটা নিলাম, পরিষ্কার বলছি। আপনি যেভাবে, আমি প্রথম বলছি, আমি জনাব ফরহাদ মজহারের ওই তাত্ত্বিক আলোচনা আমি যাব না। বিকজ আপনি 84 ইয়ার্স ওল্ডের একজন মানুষকে আপনারা রাষ্ট্রের সবাই মিলে দায়িত্ব দিয়েছেন, তারপর আপনি ওনাকে বলছেন যে এখন ওনাকে রাজনীতি বুঝতে হবে, এই বুঝতে হবে সবাই। মানে উনি তো শুরুতেই বলেছেন আমি তো এই কাজের লোক না, আপনারা ডেকে এনে দায়িত্ব দিয়েছেন। উনি ওনার সাধ্যমতো ওনার আন্তরিকতা দিয়ে আমি ওনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাই বলে আমি জানি। এখন এটা তো আমি জনে গিয়ে দেখাতে পারবো না উনি কতটা আন্তরিক, উনি কতটা চেষ্টা করছেন, উনি নিরলসভাবে চেষ্টা করছেন। এখন আমাদের অনেক ধরনের ব্যর্থতা থাকতে পারে। ভাই যেটা আলোচনা করছিলেন, ধরেন সব অ্যাডভাইজারের কার্যক্রম বা আমরা যেভাবে প্রত্যাশা করি একই রকম নয় হয়তো। আবার চিফ অ্যাডভাইজার যেভাবে প্রত্যাশা করেন সবাই সেভাবে কুলিয়ে উঠতে পারেন না। অনেকের ওই দক্ষতা নেই, অনেকে বুঝতে একটু সময় নেন, অনেকে স্বাভাবিকভাবেই একটু গতি কম। দেখেন
একটা সরকার যখন গঠন হয় আমরা ধারণা করি আগামী ফেব্রুয়ারিতে যে সরকারটা গঠন হবে সেই সরকার যারাই গঠন করুক না কেন, ধরে নেন বিএনপি, ধরে নেন জামাত বা ধরে নেন অন্য জোট, যারাই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়ভার নিতে চান, তারা প্রত্যেকেই এখন থেকে প্ল্যান করেন আমার ফিনান্স অ্যাডভাইজার কি হবে, আমার ফরেন অ্যাডভাইজার কি হবে। পলিটিক্যাল পার্টি একটা ছায়া ক্যাবিনেট বানিয়ে রাখেন। আমরা যে সরকারে আসলাম ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো 5 তারিখের আগে পর্যন্ত কেউ জানে না কি হতে যাচ্ছে। এই অল্প সময়ের মধ্যে কিছু মানুষ নিয়ে একীভূত হওয়া, তাদের করে টিউন আপ হওয়া, তারা ওই কাজের সঙ্গে অভ্যস্ত হওয়া, আনফর্চুনেটলি প্রশাসন থেকে ওই পরিমাণ সহযোগিতা পাওয়া। সো এইটা আজকে 14 মাস পরে এসে আপনি হুট করে অনেক কিছু বলতে পারেন, এটা ট্রু, কিন্তু আপনাকে এখনো মাথায় রাখতে হবে 14 মাস পর্যন্তই কিন্তু আপনি সেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কি টানছেন যে অ্যাডমিনিস্ট্রেশনটা যারা সরকার গঠন করেছেন তারা কোনো সিদ্ধান্ত দেননি অ্যাডমিনিস্ট্রেশন থাকবে কি থাকবে না। যে আপনি মানে এই আলোচনাগুলি আমার করার কথা না আমার পজিশনের জায়গা থেকে, তারপরেও বলছি আমি নিজে সাংবাদিকতা করেছি, আমি একজন রাজনৈতিক প্রতিবেদক ছিলাম, সেই বিবেচনা থেকে বলছি আপনি তো না ঘটকা রেখে দিয়েছেন, কিছু সাংবিধানিক কিছু অসাংবিধানিক। আজকে আপনি এখানে কথা বলছেন সরকারের পারফরমেন্স নিয়ে আছে কিনা, ওই আছে কিনা সরকারই করতে পারতেছে না কেন, আরেক জায়গায় একজন কথা বলছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি আছে কিনা। সো এই আলোচনাগুলি খুবই পলিটিক্যাল এবং খুব তাত্ত্বিক, এগুলি নিয়ে ধরে ধরে আলোচনা করার অনেক জায়গা আছে। সেটাও উল্লেখ করেছেন রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি একজন রাজনীতি। আমাদের সঙ্গে ভয়েস বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ আছেন। মোস্তফা ফিরোজ, নির্বাচন কমিশন যে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার একটি বাংলাদেশ জাতীয় লীগ। অভিযোগ উঠেছে গণমাধ্যম কর্মী দলটির গঠনতন্ত্র দেখতে চাইলে তারা সেটি দেখায়নি। আওয়ামী লীগ আমলে বিএনপির নাম ও প্রতীকের সাথে মিল থাকা কয়েকটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল। পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ জাতীয় লীগকেও কি আসলে আওয়ামী লীগের নামের সাথে মিল আছে বলেই নিবন্ধন দেওয়া হচ্ছে কিনা বা হলো কিনা? না, আমার মনে হয় না। এটা বোধহয় কোর্টের কোনো ইয়ে ছিল, অর্ডার ছিল, সেইটা মনে হয় ফলো করছে। একেবারে ফ্রেশ নির্বাচন কমিশন অনুসন্ধান যাচাই বাছাই করে জাতীয় লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিছে বলে মনে হয় না। মানে যদি এটা হয় এটা তো একটা অবাক ব্যাপার হবে, কারণ এনসিপির ব্যাপারেই তো মানে কত ট্রাক নিয়ে যাওয়ার পরে সেখানেই তারা যেখানে ত্রুটি পাচ্ছে, সেখানে এই জাতীয় লীগ কোথা থেকে আসলো, মানে কে পয়দা করলো, এটা তো মানে আরেকটা সেই কিংস পার্টির মতন বিষয়টা দাঁড়াবে। আমার মনে হয় এটা কোর্টের কোনো ব্যাপার আছে। নিবন্ধন আবন্ধনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার টানপাড়া আটি, যদিও টানপাড়া আটি নামে কোনো এলাকার অস্তিত্ব কেরানীগঞ্জে পাওয়া যায়নি। পরে দলটির চেয়ারম্যান মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে ওই প্রতিবেদক যখন যোগাযোগ করেন তখন দলীয় কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছেন তারা, সেটা বলেছেন। এবং যেটা হয়েছে যে মিরপুরের মাজার রোডের শহীদ নূর হোসেন টাওয়ারে বলেও জানান যে অফিসটি সেখানে গিয়ে দেখা যায় যেটিকে টাওয়ার বলা হচ্ছে সেটা আসলে 3 তলা একটি ভবন, বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কোনো দলের কার্যালয় আছে, কোনো সাইনবোর্ডও নেই। ভবনের নিচতলার সামনের অংশে খাবার সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বিক্রির দোকান, মানে ফ্ল্যাট বাড়ি বাসা হিসেবে সেটি ব্যবহৃত হয়েছে। সেই রকম একটি দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে। আর আপনি বলছেন যে আদালতের কোনো বিষয় আছে কিনা সেইটা আসলে খতিয়ে দেখার ঠিক সুযোগ হয়নি আমার এই স্বল্প সময়ে, কিন্তু নামের একটা মিল পাওয়া যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। উদ্দেশ্য নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করা। জামায়াতের এই কৌশল মোকাবেলায় বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে গণমাধ্যম বরাতে আমরা জানতে পেরেছি। এটিকে কয়েকভাবে দেখা যায়। এক, স্ট্র্যাটেজি নির্ধারণে জামাত বিএনপির চেয়ে এগিয়ে, যেহেতু জামাতকে ফলো করছে বিএনপি। জামাত বিএনপির মতো 2, জামাত বিএনপির মতো বড় দলের জন্য অনুকরণীয়। 3, দেরিতে হলেও বিএনপি আস্তে আস্তে লাইনে আসছে। আপনি আসলে বিষয়টিকে কোনভাবে দেখতে চান? প্রথমে একটু একটা বিষয় পয়েন্ট বলি যে এই যে মানে যেভাবে নিবন্ধনটা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনেরও দায়িত্ব ছিল। কোর্ট বলল আর জাতীয় লীগকে দিয়ে দিল, এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা দুর্বলতা। কারণ নির্বাচন কমিশন কিন্তু গেজেট প্রকাশ করার পরেও ইশরাক হোসেন কিন্তু মেয়রের দায়িত্ব নিতে পারেনি, এটাও মাথায় রাখা দরকার ছিল। তো এখানে নির্বাচন কমিশনের আপিল করে এটা ঠেকানোর উচিত ছিল। এটা নির্বাচন কমিশনের একটা ভুল, জাতীয় লীগকে নিবন্ধন দেয়া দরকার, নিবন্ধনের পর্বটাই তুলে ফেলার দরকার ছিল। আর দ্বিতীয় যেটা সেটা হলো এখানেও একটা বিএনপির দুর্বলতা ধরা পড়লো। বিএনপি আসলে খুবই, আমি মনে করি, একটা অগোছালোভাবে চলছে। এখনও পর্যন্ত তাদের প্রাথমিক তালিকাও ঠিক নেই। মানে এবং আজকে তারা আরেকটা কথা বলছে, সেটা উল্লেখ করতে পারতেন, সেটা বলছে জাতীয় সরকার। এই জাতীয় সরকার মডেলটা কি, কারা কারা তার পার্টনার, কেউ জানে না। মানে এত অপ্রস্তুত অবস্থায় এখনও পর্যন্ত তাদের যে প্রধান তারেক রহমান বলছে যে আজকে এই একজন বললেন উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি বললেন যে তারেক রহমানের নেতৃত্বে মানে বিএনপি যাবে। তো এটা বলতে পারলো না যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবে
তারেক রহমান, এই কথাটা এখন পর্যন্ত নির্বাচনে 5 মাস আগে যে আসলে বিএনপির প্রধানকে তারেক রহমান নাকি খালেদা জি, একজনকে ঘিরেই তো আবর্তিত হবে, সেই মডেলটা পর্যন্ত তারা উপস্থাপন করতে পারছে না। এই কথাও বলতে পারছে না, বারবার বলছে কয়েক সপ্তাহের মধ্যে আসবে, শীঘ্রই আসবে, তারেক রহমান কবে আসবে। তো ওইটা কেন এটা বললাম, যে যেহেতু তাকে এখন জামাতের মডেলটা ফলো করতে হচ্ছে, মানে বিএনপির মডেলটা পিছনে দৌড়াবে যেহেতু সবচেয়ে বড় দল, এখন জামাতের মডেল ফলো করতে হচ্ছে। এতে দুর্বলতা কেন, এই এতগুলো ঘটনার মধ্যে এটা একটা দুর্বলতা যে তারা এখনো তাদের আগামী সরকারের প্রধানমন্ত্রী হবে কে এটা ফিক্সড করতে পারেনি, জাতীয় সরকারের মডেলটা কি ফিক্সড করতে পারেনি। তারা যে বলছে যে যারা যুগপৎ আন্দোলন করছে যাদেরকে নিয়ে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন তো জামাতও করছে, তাহলে জামাতও কি থাকবে নাকি থাকবে না, এই পুরো বিষয়টা একটা রূপরেখা কিন্তু জনগণের স্পষ্ট না, বিভ্রান্ত। তার মধ্যে কিছু কিছু তাদের ভালো কার্যক্রম আছে, যেমন এম এ মালিক যুক্তরাজ্য শাখার সভাপতি, তাকে কিন্তু ছাড় দেয়নি। এটা একটা ভালো দৃষ্টান্ত যে বিমানবন্দরে অহেতুক কেন দুর্দশা তৈরি করে, এরকম আমি কখনো দেখিনি কোনো রাজনৈতিক দল এইভাবে কাউকে নোটিশ করে, তাকে কিন্তু সতর্ক বার্তা দিছে, এটা ভালো জিনিস। কিন্তু একটা দুইটা ভালো জিনিস দিয়ে তো সামগ্রিক পরিকল্পনাটা বোঝা যাচ্ছে না। মোট কথা আমি বলবো যে বিএনপি পরিকল্পনাবিহীনভাবে নির্বাচনের দিকে আগাচ্ছে, যদিও তাদের সবচেয়ে নির্বাচনের দাবিটা ছিল ডিসেম্বর, তারপরে হলো ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারি থেকে যাতে না পেছায় তারা আপ্রাণ চেষ্টা করছে। সেই কারণে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা পর্যন্ত তারা বন্ধ করে দিছে। কিন্তু জামাত দেখেন, তারা মানে এককভাবে নির্বাচনের জন্য তাদের প্রার্থী আছে, সরকারের বিরুদ্ধে তাদের সমালোচনাও আছে, তাদের আন্দোলনও আছে, আবার সরকারের সাথে তাদের সমঝোতাও আছে। সব মিলায় কিন্তু একটা গোছানো কৌশলী সর্বমুখী তাদের একটা কার্যক্রম আছে। আমি এইটা কিন্তু বিএনপির মধ্যে দেখছি না। জি, ফয়েজ আহমদ, বাংলাদেশে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের এই অপকর্মে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। এছাড়া বাংলাদেশের টাকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশেই তৈরি, সেই মেশিনও এই কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাল মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হয় সন্দেহ আরও বেড়েছে। বাংলাদেশের টাকশালে ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরির কাগজ জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরা পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়েরের দেয়া একটি পোস্টের পর বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। এমন কোনো খবর কি আসলে সরকার জানে কিনা? যদি জেনে থাকে, কেমন করে এই ষড়যন্ত্র সরকার মোকাবেলা করবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত নিউজটা তো আমিও দেখলাম আজকেই। তো সরকার, এগুলি তো সরকারের জানার মেকানিজম খুব সিম্পল। যখন আপনি গণমাধ্যমে নিউজ হয়েছে, যেখানে এত সেন্সিটিভ একটা বিষয়, এটা সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে এগুলি নিয়ে কাজ শুরু আশা করি করে দিয়েছে ইতিমধ্যে। তো এমনিতে ওভারঅল তো একটা জিনিস সত্য যে বাংলাদেশকে আনস্টেবল করা, বাংলাদেশের সামনে নির্বাচনকে কিভাবে ব্যাহত করা যায়, এখানকার শান্তি শৃঙ্খলা যেন ফিরে না আসে, সে বিষয়ে নানান পক্ষ তো দীর্ঘদিন থেকে সক্রিয়, এটা আমরা জানি। সুতরাং উইপন্স তো নানান রকম আছে, এক এক সময় ব্যবহার করবে, কখনো সংখ্যালঘু উইপন্স ব্যবহার করবে, কখনো নানান সময় নানান উইপন্স ব্যবহার করে, কখনো ভারতে পালিয়ে থাকা পতিত শেখ হাসিনা, সে নানানভাবে উস্কানি দিবে, নানান মানুষকে বিভ্রান্ত করবে, কখনো খুব স্ট্রংলি, আপনি যদি এটা সত্য হয়ে থাকে, আমি জানি না, এটা হাইলি ইনভেস্টিগেট করার বিষয়, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের সিআইডি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি এটা নিয়ে কাজ করবে, একটাই আসবে। আমি আপনাকে একটা জায়গায় একটু রেসপন্স করতে, খুব ইন্টারেস্টিং আলোচনাটা, ওই আপনারা যেটা বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই দলটা কিন্তু দীপু ভাই যেটা বললেন কোর্ট থেকে, আমার মনে হয় তা না, মানে এটা পার্টিকুলারলি ইলেকশন কমিশনের বিষয়, আমি খুব বেশি জানি না, তবে আমিও নামটা দেখার পরে একটু জাস্ট পড়াশোনা করে বোঝার চেষ্টা করলাম, কাগজে একটা রিপোর্ট দেখলাম, এরা কিন্তু বেশ কয়েকটা নির্বাচন অংশ নিয়েছে। তাই? হ্যাঁ, আপনার জাতীয় পার্টি গঠনের আগ পর্যন্ত 3টা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে এই দল, তারা এমপিও হয়েছে, ইভেন সিরাজুল আতাউর রহমান সম্ভবত, হ্যাঁ। তো ইভেন এই পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এরশাদের সময়। ইন্টারেস্টিং। আনফরচুনেটলি পরবর্তীতে এই 90s সেই পার্টিটা বাংলাদেশের মানে টোটালি রাজনীতির ল্যান্ডস্কেপ থেকে একরকম নাই হয়ে গেছে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে গত বেশ কয়েক বছর ধরে এই পার্টিটা নিবন্ধন পাওয়ার জন্য ইলেকশন কমিশনে আবেদন দিয়েছে, যেটা আমি একটা রিপোর্ট পড়েছিলাম, কিন্তু ওনারা আবেদনটা পায় নাই, যেহেতু নামের সঙ্গে লিখ ঠিক আছে, এখন হঠাৎ করে আমরা এটা শুনছি। এখন আমি আপনাকে এই প্রসঙ্গটা কেন আমি অবতারণ করলাম, সেটা হচ্ছে আমাদের যে আরপিও, যে রাজনৈতিক দলগুলি যে আইনের বদলে ক্ষমতা বলে নিবন্ধন পায়, সেখানে যেমন অনেকগুলি কন্ডিশন আছে না, এরকম যে আপনার এতগুলি কমিটি থাকা লাগবে, এতগুলি থাকা লাগবে। সেখানে কিন্তু যদি অতীতের সংসদে কেউ এমপি থাকে,
সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, okay. সেটা এই একজন এমপি থাকার মধ্য দিয়েই একটা পার্টি নিবন্ধন পাওয়ার জন্য ক্যাপাসিটি অর্জন করে। এখন সেই কারণে কিনা আমি জাস্ট এটা অন্য মানে কোনো না, আমি জাস্ট আলোচনাটা আসছে এই কারণে বললাম, সম্ভবত ওই গ্রাউন্ডে তাদের কিন্তু অনেকজন এমপি ছিল আর কি, প্রাইম মিনিস্টার পর্যন্ত ছিল এই পার্টি থেকে, বাংলাদেশ জাতীয় লীগ বা জাতীয় লীগ, এবং তাদের প্রতীক ছিল নির্বাচনে নাঙ্গল। জি, রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র $6 কোটি এবং যুক্তরাজ্যে $2,70,00,000 দেবে। গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আসে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন সহযোগিতা পাওয়া গেল, মানে তারা সহযোগিতা দিয়ে যাবে আর আমরা রোহিঙ্গাদের পালন করতেই থাকবো, এরকম কিছু প্রত্যাবাসন নিয়ে কার্যকরী কোনো আলাপের সুসংবাদ কি দিতে পারেন ফয়েজ আহমদ? হ্যাঁ, আপনার স্পিরিটটার সঙ্গে আমি একমত। আমরা তো দেখেন, আপনি চিফ অ্যাডভাইজার ওই সম্মেলনে যে একটা বক্তব্য দিয়েছে, উনি বলছেন রোহিঙ্গা সমস্যার অনলি সলিউশন হচ্ছে প্রত্যাবর্তন, এর বাইরে কোনো সলিউশন নেই। বাট আনটিল আমার মনে হয় আপনি পানি খেয়ে নেন, আমি প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিচ্ছি। আমি এর মধ্যে মোস্তফা ফিরোজ আপনার কাছে ওই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এই যে জাল টাকা দিয়ে অর্থনীতি দুর্বল করার যে একটি চেষ্টা চলছে, এই ধরনের কিছু রিপোর্ট এসছে গণমাধ্যমে, এতে করে দেশের অর্থনীতিতে কতটা আসলে বিপদের কারণ হতে পারে? এটা তো একটা ধারণা, মানে এটা এখনো প্রমাণিত বা সরকার অ্যানাউন্স করেনি এই ধরনের। এটা যদি হয় এটা তো ভয়ঙ্কর বিপর্যয়, কারণ আমাদের ইকোনমি এখন পতন যেটা হচ্ছিল সেটা থেকে স্থির আছে। এটা হ্যাঁ উপরমুখী এখনো হয়নি, উপরমুখী হওয়ার মতন কিছু প্রবণতা আছে, এটা ঠিক। সরকারের এই ক্ষেত্রে বেশ সফলতা আছে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় খুব দারুণ কাজ করেছে, এটা স্বীকার করতেই হবে। যে অবস্থা মানে ব্যাংক খালি হয়েছে, লুটপাট হয়েছে, সেটা একদম নিচের দিকে ধসে যাওয়ার কথা ছিল, এটা আপ্রাণ চেষ্টা চলছে। এই অবস্থায় যদি এর মধ্যে এটা ঢোকে তাহলে ওই আবার সেই প্রবণতা হবে এবং খুব দ্রুত গতিতে পতনটা হবে। হয়তো হিসাব নিকাশ করে এই ষড়যন্ত্রকারীরা এটা করতে পারে, তবে যেহেতু আমরা আলোচনা করছি, আমাদের হাতে তথ্যপত্র নেই, সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে খুব সতর্ক হবে। তবে এটা ঠেকানোর আসলে মেকানিজমটা কি, এটা বলাটা খুব কঠিন। আমি জানি না যে মানে যদি ঢুকেই পড়ে তাহলে এটা কি শনাক্ত করা যাবে, তাহলে সমস্ত নোট বাতিল করে নতুন করে অন্যভাবে ছাপতে হবে। এটা সরকারের জন্য একটা বড় ধরনের বিপদ এবং চ্যালেঞ্জ। আমি জানি না এটা সরকার জি ফয়েজ আহমদ, রোহিঙ্গা প্রসঙ্গে কথা হচ্ছিল। যেটা বলছিলাম যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা যে হাই লেভেল কনফারেন্সে যিনি যেটা বলেছেন যে রোহিঙ্গা সমস্যা সলিউশনের অনলি সলিউশন হচ্ছে প্রত্যাবর্তন, সেটার কোনো বিকল্প নেই। সেটার জন্যই উনি এই বিশ্বের সকল দেশগুলির, বিশেষ করে এখানে অনেকগুলি দেশের খুব গুরুত্বপূর্ণ রোল আছে, তাদের স্পষ্ট ভূমিকা চেয়েছেন এবং সেটা যেন দ্রুতই করা যায়। এবং উনি একটা জিনিস জোর দিয়েছেন যে আমরা যে পয়েন্টটা বারবার বলছি যে রাখাইনে যেখানে আমরা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে চাই, সেই জায়গাটা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। সুতরাং আপনি তো খুব স্বাভাবিক যে আপনার এখানে যারা এখন আশ্রয়ে আছে তাদেরকে আপনি একটা যুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না, ওই জায়গায় দিবেন না। এটা যেমন একটা গ্রাউন্ড। প্রফেসর ইউনূস আরেকটা কথা বলছেন যে শুধুমাত্র ওখানে যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা দিতে পারবো না, এই আলোচনার মধ্যে আমরা আটকে থাকতে চাই না। সেটার একটা অল্টারনেটিভ বিশ্ব নেতাদেরকে বের করতে হবে যে তারা তাদের দেশে কিভাবে ফিরবে। সুতরাং এইটা যেমন জোর দেওয়ার বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রোহিঙ্গা যারা আছে, আপনি জানেন যে ইউএস এর নিউ পলিসি, তারা এইড কাট করছে, নানানভাবে রোহিঙ্গাদের সহযোগিতা নানানভাবে কমে যাচ্ছে। ইভেন গ্লোবাল ডিসকাশন থেকে ওটা অনেকটা নাই হয়ে গেছিল, যেটা আবার নতুন করে হয়তো সরকারের নানা উদ্যোগের কারণে সেটা আবার আলোচনায় এসেছে। তা সেখানে কিছু এইড পাওয়া, এটা একটা ইতিবাচক দিক, এটা ওই কনফারেন্সের ইমিডিয়েট সাকসেস। কিন্তু শুধু এইড পাওয়া, তাদেরকে সহযোগিতা দিয়ে এখানে, এটা তো তাদের জন্য তো কোনো জীবন না, তাদেরও তো তাদের একটা স্বাভাবিক জীবনে ফেরার অধিকার আছে। এই বিষয়টা বিশ্ব নেতৃত্ব বুঝে কিনা। আপনি যদি ওই কনফারেন্সে দেখেন যে রোহিঙ্গাদেরকে যারা প্রতিনিধিত্ব করছিল তারা হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, সেখানে তারা তাদের কথাগুলি বলার একটা প্ল্যাটফর্ম পেয়েছে। জাতিসংঘ বাংলাদেশের অনুরোধে দীর্ঘদিন থেকে বাংলাদেশ এটা নিয়ে কাজ করেছে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে, আপনি জানেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছে। সেই অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ এবার অধিবেশনের শেষ হওয়ার পরেই একটা হাই লেভেল কনফারেন্স, যেখানে প্রায় বিশ্বের 70টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, মিয়ানমার ছিল, চীন ছিল। সুতরাং এটা আমাদের জন্য এই আলোচনাটাকে এগিয়ে নেওয়ার জন্য আরেকটা। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন যে আসলে আমরা কি মানে ইমিডিয়েটলি, এটা আমার আপনার সবাই আসলে প্রত্যাশা করি যে আলোচনা শেষেই আমরা যদি ব্যাক ভরে রেজাল্টটা নিয়ে আসতে পারি, সেটা টাফ। এটা তো ডেফিনেটলি। মোস্তফা ফিরোজ, লেখক মহিউদ্দিন আহমদ কথা লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। নুরুল মজিদ হুমায়ুন আমার বন্ধু, আমরা একসঙ্গে ঢাকা কলেজে পড়েছি। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। হাসপাতালের বেডে হাত করা পড়া অবস্থায় তার ছবি দেখে খারাপ লেগেছে। তার আত্মার শান্তি হোক। আমাদের দেশে পালা করে কয়েকটি সিন্ডিকেট রাষ্ট্র চালায়, একটা যায় আরেকটা আসে। যে যেটা সমর্থক সে মনে করে তার পছন্দের সরকারই সেরা সরকার, কারণ তখন সে ভালো থাকে। আর তার অপছন্দের সরকার হচ্ছে সবচেয়ে খারাপ, কারণ তখন সে খারাপ থাকে। 54 বছর ধরে আমি একই অবস্থা দেখছি, কোনো পরিবর্তন নাই। আমার কয়েকটা জিজ্ঞাসা, মামলা হলে গ্রেপ্তার করে জেলে ঢোকাতে হবে কেন?
তাকে হাতকড়া পরিয়ে রাখতে হবে কেন? বিনা বিচারে তাকে মাসের পর মাস জেলে ফেলে রাখতে হবে কেন? আমি দেখেছি বেশিরভাগ মামলার একটাই উদ্দেশ্য, ভিন্ন মতের লোকদের হয়রানি করা। এটা করে শাসকরা পৈশাচিক আনন্দ পায়। পাকিস্তান আমলে দেশ রক্ষা আইন নামে একটা খারাপ আইন ছিল, এটি বানিয়েছিল আইয়ুব খানের সরকার। দেশ স্বাধীন হওয়ার পর মুজিব সরকার বানালো বিশেষ ক্ষমতা আইন, ওটাও খারাপ আইন। এই দুই আইনে যে কাউকে বিনা বিচারে জেলে গিয়ে তারা অন্যদের ভিকটিম বানিয়েছে। সবাই ক্ষমতার চর্চা করেছে আর লুটপাটে ব্যস্ত থেকেছে। যখন তারা ক্ষমতায় থাকে তখন মনে করে আজীবন ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকাকালে তারা ধরাকে সরাজ্ঞান করে। যখন ক্ষমতা হারায় তখন শুরু হয় তাদের সিন্ডিকেটের মালিক, চাকর বাকর আর চাটুকারদের আহাজারি। হুমায়ুন মুক্তিযোদ্ধা ছিল, তার জানাজার সময় পুলিশ গার্ড অব অনার দেয়নি, মানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়নি। গার্ড অব অনার মানে কয়েকজন উর্দিধারী মেঝেতে বা মাটিতে রাইফেল ঠুকে উঁচু স্বরে কিছু কমান্ড দেবে, বিউগল বাজাবে। এই জন্য মুক্তিযোদ্ধার সনদ দেখাতে হয়, এতে মৃতের কিছু যায় আসে না। আমি মারা গেলেও তথাকথিত রাষ্ট্রীয় মর্যাদা পাবো না, কারণ আমার স্বজনের সনদ দেখাতে পারবে না। হুমায়ুনের আত্মার শান্তি হোক। আসুন আমরা কর্তৃত্ববাদী ও লুটেরা শাসক এবং তাদের চাটুকারদের ঘৃণা করতে শিখি। আসুন তাদের অভিশাপ দিই, তারা ধ্বংস হোক। অভিশাপ দেওয়া ছাড়া আমাদের কি করার আছে? হুমায়ুনের আত্মার শান্তি চেয়েছেন, তিনি অভিশাপ দিয়েছেন। আপনার কি মনে হয় কাদের তিনি অভিশাপ দিলেন? এটা সিস্টেমকে অভিশাপ দিয়েছেন, কারণ এটা পাল্টাপাল্টি চলেছে অনেকটা। তবে হুমায়ুন, নুরুল মজিদ হুমায়ুন, ওনার এটা আসলে ভিন্ন রকম হওয়া উচিত। ধরেন মুক্তিযোদ্ধা বা অন্য কোনো কিছু না, ওনার বয়স বিবেচনা করে, ওনার অসুস্থতা বিবেচনা করে ওই অবস্থায় হাতকড়া পরানো অবস্থায় হাসপাতালে নিয়ে আসাটা উচিত না। হাতকড়া কাকে পড়াতে হবে আর কাকে পড়াতে হবে না এই সংক্রান্ত যদি বিধি থেকেও থাকে, খুব দ্রুত গতিতে এটা সংশোধন করা যেত বা ইগনোর করা যেত। দ্রুত গতিতে আইন মন্ত্রী বা আইন সচিব তাদের পরামর্শ নিয়ে, পুলিশের প্রবিধান আছে, সেই জন্য বলছি যে এই ক্ষেত্রে বিশেষ প্রবিধান সবই আপনার করা যায়। মানে যখন নাকি আপনি অপোনেন্টকে করবেন না, সব বিধান হবে। আবার যদি এটাকে রিল্যাক্স করতে যান, সেই বিধানও আছে। তো সেই বিধানটাই দরকার ছিল, যেটা মানবিক, যেটা দৃষ্টান্ত, যেটা প্রতিহিংসামূলক হবে না। এটা হয়ে গেছে অনেকটা প্রতিহিংসামূলক। ওই ক্ষেত্রে গণহারে বিচার হয়েছে। এখন একজন যে অপরাধী, খুনি, তার ক্ষেত্রে যেটা, এটা নুরুল মজিদ হুমায়ুনের ক্ষেত্রে হয়েছে। এটা অবশ্যই অন্যায়, এটা নিন্দনীয়, এটা হওয়া উচিত না। এখন দেখেন সরকার একটা বিপাকের মধ্যে পড়ছে। এরকম একটা অভ্যুত্থানের পর সাধারণত যদি ধরেন বাদ দেন, আপনি যদি ইউনূস সরকার না আসতো, যদি জামাত বিএনপির সরকার আসতো, তাহলে কী হতো? আরও তো পরিস্থিতি ভয়াবহ হতো। মানবিকতার আমরা যতটুকু দেখি তার কিছুই কিন্তু থাকতো না। কারণ স্বাভাবিকভাবে যেই 15 বছরের লুটপাট, মানে খুন জখম করছে, তার বিপরীতের প্রতিক্রিয়াটা আপনি চিন্তা করেন। সেই প্রতিক্রিয়া কিন্তু নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটতেছে। আপনি এটার আমিও সমালোচনা করি, কিন্তু একেবারেই মানে অসম্ভব, মানে মানে আশ্চর্য হওয়ার মতন কিছু না। আপনি যদি মানে আমরা 1 বছরে যদি চোখ বন্ধ করে পিছনের দিকে তাকাই, আমরা স্মৃতি ভুলে যাচ্ছি। মানে 15 বছরে আওয়ামী লীগ নেতাকে আমরা দেখেছি মায়ের জানাজায় আজকে একটা ঘটনা ঘটছে যে নেত্রকোনার যে যুবলীগের এক নেতা, ওই সেই একই এই দৃশ্য আমি অনেকবার দেখছি আওয়ামী লীগের সময়, এবং প্রতিবার আমি ভিডিও করছি এবং নিন্দা করছি। আজকে কিন্তু দেখলাম, আজকেও কিন্তু বলতে বাধ্য হইলাম যে ওই অন্যের জন্য কবর খুলে নিজেও এই কবরে পড়তে হয়। আজকে কিন্তু সেই দৃশ্যটা হয়েছে। কিন্তু এটা অমানবিক, কিন্তু এটাকে আপনি মানে উল্টায় দেবেন, একদম রিভার্স করবেন, সেটাও তো আবার মানে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যাটা দেবেন? এইগুলি হয় কি, এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনি মানবাধিকারের পুরো বিষয়টা আপনি ইমপ্লিমেন্ট করবেন, আইনের শাসনের পুরো বিষয়টা ইমপ্লিমেন্ট করবেন, এটা হয় না। বাস্তবতাটা কিন্তু সেটা ডিটেক্ট করে না। কারণ আপনি একটা প্রতিহিংসার মধ্য দিয়ে আপনি একটা বিপ্লব ঘটায় একটা রাজনৈতিক শক্তি ক্ষমতা যদি আসতো, তাহলে পরিস্থিতিটা আরও ভয়াবহ হতো। তার মাঝখানে চলে আসছে হচ্ছে ইউনূস সরকার, যেটাকে এখন অর্ধেক আপনি বলতে পারেন যে অর্ধেক রাজনৈতিক সেই ইয়েটা আছে, যেটা মাঠ পর্যায়ে আমরা দেখি নানাভাবে মব তৈরি হয়, আবার একটা মানবিকতার একটা বিষয়টা আছে। ফলে একটা মিক্সড অবস্থাটা আছে। এটাকে একেবারে এই ট্রানজিশনাল পিরিয়ডটাকে আপনাকে মেনে নিতে হবে, একেবারে উপেক্ষা করা যাবে না। একদম পুরো যদি আপনি আন্তর্জাতিক মানবাধিকারের নীতিতে সবকিছু মাপতে যান, এটা আপনার অবাস্তব হবে। জি, ফয়েজ আহমদ, যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম টেলিভিশনের এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা সম্পর্কে বলেছেন, ওনার মধ্যে লোভ বলে কিছু নেই। 14 মাস ওনার সাথে কাজ করেছি, আমি বলতে পারি ওনার মধ্যে এক বিন্দু লোভ নেই। আমরা তাকে প্রধান উপদেষ্টা মুখপাত্র হিসেবে জানি এবং তিনি খুব ক্লোজলি কাজ করেছেন। তাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে প্রধান উপদেষ্টা সম্পর্কে আপনার এতদিনের অভিজ্ঞতা কি? তার উত্তরে তিনি বলেছেন, এক এক ব্যক্তির অবশ্যই এক এক রকমের লোভ, কারো টাকা, কারো শিক্ষা, কারো সম্মানের লোভ, লাইসেন্স নেওয়ার সুযোগও কেউ কেউ নেন। যেমন প্রধান উপদেষ্টা হওয়ার মাত্র 1.5 মাসের মাথায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া 666 কোটি টাকার কর পরিশোধের রায়, ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত একমাত্র অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো গ্রামীণ ইউনিভার্সিটি। গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান। রবি বাংলা লিঙ্ক এখনো পায়নি, যদিও দীর্ঘদিন আগেই অ্যাপ্লাই করে রেখেছে। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যদি এগুলো না নিতেন,
তাহলে কি এই প্রেস সেক্রেটারির মন্তব্যের সাথে সহমত হওয়াটা জনগণের জন্য আরো সহজ হতো কিনা? না, দেখুন, প্রেস সেক্রেটারি কি বলেছেন সেটার সঙ্গে আপনার সহমত হওয়া খুব জরুরি না। আমার কথা বলিনি, জনগণের কথা বলেছি। আমি আপনাকে বলছি না, আপনার জনগণকেই বলছি। সেক্ষেত্রে আমরা এই সহমত কালচারের বাইরে থাকতে চাই। ভিন্ন মতটা দিন। ধরুন আপনি যেখানে পড়ে শেষ করেছেন, লাইসেন্স নিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তাই তো? একটিতেও না। লাইসেন্সগুলি প্রত্যেকটারই যেটা কথা বলছেন যে ডিসকাশনটা করা যায়, হ্যাঁ, নানান মানদণ্ডে এটাকে ফেলে আলোচনা করা যায় লম্বা সময় ধরে। কিন্তু প্রথম কথা আপনাকে বিবেচনা করতে হবে যে যেই প্রতিষ্ঠানগুলি গ্রামীণের যে প্রতিষ্ঠানগুলি লাইসেন্স পেয়েছে বলছেন, এর একটি আবেদনও এই সরকারের সময় করা কিনা। কিন্তু পেয়েছেন এই সরকারের আমলে, বাকিরা পাননি। আমি আপনাকে বলছি যে একটি আবেদন পেয়েছেন যে এই সরকারের সময়, সেটা আপনি বলেছেনই, সেটা রিপ্লাই আমি দিচ্ছি। আর কোর্ট থেকে যেটা, কোর্টে একদম পরিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে হয়েছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, এখন আপনি এটা নিয়ে নানান কথা বলতে পারেন, আমি আপনাকে আটকাতেও পারি না, আপনি বলুন, অসুবিধা নেই। কিন্তু আমার কাছে যতটুকু পরিষ্কার যে এটা এখানে কোনো আইনের ব্যত্যয় হয়েছে কিনা, সেটা আমি বলবো যে এখানে কোনো আইনের ব্যত্যয় হয়নি, এখানে কোনো ইনফ্লুয়েন্স হয়নি। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই যে গ্রামীণের প্রতিষ্ঠানগুলি যেখানে প্রফেসর ইউনূসের কোনো মালিকানা নেই, সেই প্রতিষ্ঠানগুলি যে লাইসেন্সগুলি পেয়েছে সেখানে কোনো ধরনের ব্যর্থ হয়েছে কিনা ইনভেস্টিগেট করুন। মানে অন্তত এতটুকু তো মানবেন যে এই সরকার গ্রামীণের প্রফেসর ইউনূসকে নিয়ে নানান প্রশ্ন করছেন, কাউকে কোনো ধরনের হার্ম করছে না কোনোভাবে, এই সুযোগটা নিচ্ছেন না। করবে কেন? আমি বলছি আপনি করবে কেন বলেই তো করছে না। আমি বলছি যে অন্তত সেই সুযোগটা নেন না, আপনি ইনভেস্টিগেট করেন গ্রামীণ ইউনিভার্সিটি কিভাবে লাইসেন্স পেয়েছে, গ্রামীণ ওয়ালেট লাইসেন্স পেয়েছে, অন্যরা কেন পায়নি, এখানে কোনো বৈষম্য হয়েছে কিনা, কেউ বাড়তি অ্যাডভান্টেজ নিয়েছে কিনা। সেটা হলে কি আপনারও ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে অন্তত গ্রামীণের বিষয়ে যে আলাপটা হচ্ছে, সেই আলাপের একটা সুরাহা হয়। আমরা কিন্তু এটার বিষয়ে ব্যাখ্যা দিয়েছি যে এটা কোনটা কবে কিভাবে আবেদন করেছে। এখন যদি আপনার এই প্রশ্নটা আমি জানতাম, হয়তো আমি সেটা নিয়ে আসতে পারতাম যে এটা কোনটা কত সালে আবেদনটা। জি, আগামী কোনো পর্বে নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো। মোস্তফা ফিরোজ, এবারই প্রথম রাজনৈতিক দল সাথে নিয়ে সরকারের জাতিসংঘ সাধারণ অধিবেশন সফর, এতে করে কি কি সুবিধা হয়েছে বা অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন? সকলেই ফেরত এসেছেন? না, এটা মানে আননেসেসারি, কোনো দরকারই ছিল না। তিনটা রাজনৈতিক দলকে নিয়ে হঠাৎ করে কি কারণে গেল? ওখানে যে কি তিনটা দলের মধ্যে সমঝোতা হলো? যেমন আমরা লন্ডনে যে দেখলাম যে একটা যৌথ ঘোষণা হলো, এখানে তো কোনো যৌথ ঘোষণা হয়নি। বরং ফিরে এসে কি হলো, ওইদিকে যখন কি নিউ ইয়র্কে আছেন তিনটা রাজনৈতিক দল, পরস্পর পিঠ চাপড়াচাপড়ি হচ্ছে, এখানে তো জামাত ইসলাম আন্দোলন কর্মসূচি ঘোষণা করে দিল। তো আন্দোলন কর্মসূচি ঘোষণা করে দিল জামাত, তো বিএনপি, এটা তো বিএনপির বিরুদ্ধে একদম স্টেট। এখানে যে আন্দোলন কর্মসূচি, মানে এটা কিন্তু ইউনূস সরকার না, এটা হলো টার্গেট হচ্ছে বিএনপি। তো বিএনপি কেন আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারছে না? বরং আমি তো মনে করি যে এটা মানে বরং মানে দরকার ছিল না, বরং এইসবগুলি কার্টেল করতে করতে ওনার বহরটা যদি কমাইতে পারতো তাহলে ভালো হতো। দরকার ছিল ওখানে মার্কিন একদম খুব গুরুত্বপূর্ণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী বা ট্রাম্পের সঙ্গে আলোচনা, এইগুলি বেশি দরকার ছিল। বেশি দরকার ছিল না এই যে 6 জনকে নিয়ে গেল। ফলে কি হলো, ওই জেফকে এয়ারপোর্টে আমরা যেটা দেখলাম অনাকাঙ্ক্ষিত, যদিও ব্যাখ্যা আছে এটা উপায় ছিল না, এইভাবেই তাদেরকে যাইতে হয়েছে। ওখানে জামাত ইসলামের তাহের সাহেবকে নিয়ে তারা উল্লাস করতেছে, আর এদিকে ওনারা অপদস্থ হচ্ছে, মানে খুব দৃষ্টিকটু হয়েছে। তারপরে জাতিসংঘের সামনে বিএনপি আওয়ামী লীগ মারপিট হলো, সেটাও তো কোনো অর্জন হলো না। মানে ওখানে অর্জনটা কি? আমি তিনটা দল মিলে যদি একটা বলতে পারতো যে আমরা এই অর্জনটা করলাম। দুই এয়ারপোর্টই আসলে অভিজ্ঞতা এনসিপির খারাপই হলো। যখন গেল আমেরিকায় জেএফকেতে, সেখানে যেমন একটা খারাপ অভিজ্ঞতা হলো, আজকে যখন ফিরলো তারা সাংবাদিকদের সঙ্গে এক ধরনের, পরে অবশ্যই এনসিপি থেকে সরি বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে এক ধরনের খারাপ ব্যবহার করলো। তাদের যাওয়া আসা কোনোটাই আসলে খুব বেশি একটা সুখকর হয়নি। ফয়েজ আহমদ, বিবিসি বাংলার আজকের খবর, সরকারি নথি ও বাংলাদেশের গণমাধ্যম খবর বলছে দায়িত্ব নেওয়ার পর প্রায় 14 মাসে 13 বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের অন্যান্য উপদেষ্টারাও নিয়মিত বিদেশ সফর করছেন। এর মধ্যে কোনো উপদেষ্টাকে গুরুত্বহীন নানা অনুষ্ঠানেও তাদের অংশ নিতে দেখা গেছে বলে সমালোচনা রয়েছে। বিবিসি রিপোর্ট বলছে, তারা যেটা বলেছে, এবছরের অগাস্ট ও সেপ্টেম্বরে 2 দফায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এসব জায়গায় বেশিরভাগই ছিল বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠান। আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদও গত 1 বছরে অন্তত 3 বার বিদেশ সফর করতে দেখা গেছে। গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত, নভেম্বরে সুইজারল্যান্ড, চলতি বছর জুনে মরক্কো সফরে যান। এই বিষয়ে যদিও বিবিসি দুজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, তারা কথা বলেননি। প্রশ্নটি আপনাকেই করছি, মানে আগের ধারাবাহিকতাই চলমান কিনা, যেটা টিআইবির ইফতেখারুজ্জামান ওই রিপোর্টে বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের উদাহরণ টেনে বলেছেন যে এই সংস্কৃতি ছিল বিগত সরকারের আমলে, আগে আওয়ামী লীগের সময় যা হয়েছে এখন তাই দেখতে পাচ্ছি। না, দেখুন, বাংলাদেশে 1972 সালে যা হয়েছে তারও কিছু আপনি এখনো দেখতে পাবেন। কোনো কিছু তো এখন বিষয় হচ্ছে যে পারপাসটা কি। এখন আপনি ধরেন যদি কেউ মনে করেন যে এই
প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টারা কি জন্য গিয়েছেন আমি আসলে জানি না। সো আমার কাছে ওনাদের কোনো উত্তর নেই। প্রধান উপদেষ্টা খুব বুঝি ঘুরতে গেলেন, ঘুরে টুরে চলে আসলেন, ওনার সফর সঙ্গীরা গেলেন। আমরা দেখলাম একটা খুবই আনফর্চুনেট যে আপনি একটা তালিকা প্রকাশ হলো কোথাও সোশ্যাল মিডিয়ায়, সেটা দিয়ে একটা বড় স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে দিল টিআইবি আনফর্চুনেটলি, যে 104 জন নিয়ে গেছেন প্রধান উপদেষ্টা। জিনিসটা একটু যদি চোখ বুলাতেন, আপনি অন্তত 2-1 জনকে চিনতেন যারা ওখানেই দায়িত্ব পালনের কারণে থাকে, ওই তালিকায় আছে। ওটা ফরেন মিনিস্ট্রির অন্য একটা কাজের তালিকা। আমাদের ইউএন মিশনে, স্থায়ী মিশনে যারা থাকেন, আমাদের ওয়াশিংটনে বা নিউ ইয়র্ক এম্বাসিতে মিশনে যারা থাকেন, সেই অফিসার সহ ধরে তাদের তালিকা সেটা দিয়েছেন। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা যখন গতবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে জয়েন করেছিলেন, সেখানে ওনার সফর সঙ্গে ছিল সব মিলিয়ে, সিকিউরিটি মিলিয়ে 57 জন। এবার সেখানে সিকিউরিটি মিলিয়ে 62 জন। তো সেইটাকে অন্য একটা তালিকা ধরে, সেটা প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসলো 104 জন, সেটা ধরে সোশ্যাল মিডিয়া থেকে রিপোর্ট হলো নানান জায়গায়, সেটা ধরে স্টেটমেন্ট পর্যন্ত হয়ে গেল। আনফর্চুনেটলি কেউ একবার আমাদেরকেও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে নাই যে আপনারা কতজন গেছেন, বা ফরেন মিনিস্ট্রি থেকে কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করে নাই। হ্যাঁ, সুতরাং এই যে এক্সাজারেশনের ব্যাপারটা, সেটা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। এখন ধরুন আপনি দুজন মানুষই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়েছেন, দুজন, আমি ধরুন সে ফর এক্সাম্পল আমি একটা মিনিস্টারের কথা বললাম, দুজন মানুষই ভাত খান। এখন আওয়ামী লীগের লোক ভাত খেয়েছে বলে উনি ভাত খাবেন না, বিষয়টা এরকম নয়। কিন্তু পারপাসটা কি? আমার কথা হচ্ছে যে পারপাসটা সুনির্দিষ্টভাবে ধরেন। আপনি দেখেন অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকারটা দায়িত্ব পালন করছে, এটা মানে এখন আমি বললে আপনি বলবেন যে এই জন্য এই প্রশ্নগুলি আমাদেরকে না করে অন্য কাউরে করলে ভালো হয়। আপনার এই যে গ্লোবাল সাপোর্ট বাংলাদেশ পাওয়া, এটা খুব জরুরি ছিল। গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের এঙ্গেজমেন্ট খুব জরুরি ছিল। বাংলাদেশের বিষয়ে কত বড়, বিশ্বের কত বড় শক্তি এই সরকারকে ব্যর্থ করা, এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, এই নেতৃত্বকে ব্যর্থ করার জন্য মরিয়া, তাদের ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা আছে। সুতরাং সেই জায়গা থেকে গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের অ্যাক্সেস, আমাদের এন্ট্রান্স, এগুলো খুব ইম্পর্টেন্ট। রাজনীতিতে শেষ কথা বলে